তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সিপিএম বলতে পারেন সিপিএম এর সাথে যুক্ত আপনাদেরই কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীমের এগেনস্টে যৌন হেনস্থার মামলা হয়েছে, এফআইআর হয়েছে। তো মানে কি বলবেন, মানে পুরো বিষয়টা মানে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে ফিরদৌস শামীমের বিরুদ্ধে যে অভিযোগ এসছে, সেটা প্রথম কথা হচ্ছে মামলা হয়নি, ওটা একটা অভিযোগ করা হয়েছে। এবং অভিযোগটা যখন অভিযোগ আকারে থাকে ঠিক আছে, এবার যখন সেটা যদি মামলা আকারে আসে এবং বিগত দিনে সেটা কলকাতা হাইকোর্টে যা প্রমাণ হবে, সেই মহিলা যদি যে বলছে যার অভিযোগ, সেই ভিত্তিতে সে কেন কোর্টে আসছে না? প্রথম কথা, সেও যতটুকু আমি জানি ততটুকু সেও জুনিয়র আইনজীবী। আইনজীবী হিসেবে আইনের দ্বারস্থ হোক না, অসুবিধা কী আছে? সে কি কথা বলেছে এবং তার পরিপ্রেক্ষিতে ফিরদৌস শামীম কি বলেছে, সেটা সবটাই পরিষ্কার হয়ে যাবে। সেটা সময়ের অপেক্ষা। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরুন। এবং সাধারণ মানুষকে যে একটা রটনা করানো হচ্ছে যে ফিরদৌস শামীমের নাম করে, এটা একটা কুৎসিত মন্তব্য। এবং কারণ কারণ হচ্ছে বিরোধীরা যে আমাদের মতো আইনজীবীদের টার্গেট করেছে এবং টার্গেট করে তারা কিছু না পেয়ে তারা যে এখন মহিলা কেস দেবে, এটা খুব স্বাভাবিক। বিগত দিনে আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে একাধিক বিরোধী নেতার বিরুদ্ধে, একাধিক বিরোধী নেতা বলুন, একাধিক বিরোধী আইনজীবী বলুন, তাদের বিরুদ্ধে মহিলা গঠিত কোনো না কোনো কেস দেওয়া হচ্ছে। এটা স্বাভাবিক। তার মানে ওরা কোনো একটা জায়গা, তাদের জায়গায় আমাদের মতো আইনজীবীরা থ্রেটের জায়গায় এসছে এবং তার ভিত্তিতেই এই সমস্ত কেস দেওয়া। কোনো অসুবিধে নেই, আমরা সেটা কোর্টে বুঝে নেব। না, অনেকে মানে আমাদের মতনই ইউটিউবার, অনেক মানে অন্য যারা বিশিষ্ট ইউটিউবাররা আছেন তারা রীতিমতো হইচই পাঠিয়ে দিয়েছেন। তারা বলছেন যে অলরেডি এফআইআর হয়ে গেছে। তো আমার প্রশ্ন যেটা খুব মানে সামান্য, যে একজন আইনজীবী হিসাবে যদি কেউ কমপ্লেন করে থাকে এফআইআর, তো সাথে সাথে কি তাকে গ্রেপ্তার করা যায়? বলা হচ্ছে যে জামিন অযোগ্য নাকি ধারা দেওয়া হয়েছে। তাহলে জামিন অযোগ্য ধারা যদি তাকে দেওয়া হয়ে থাকে, তাহলে তাকে অ্যারেস্ট করছে না কেন? প্রথম কথা, পুলিশ অ্যারেস্ট করছে না কেন? পুলিশ অ্যারেস্ট করুক না। কারণ কোনো জায়গায় দাঁড়িয়ে পুলিশ এটা বুঝতে পারছে যে টোটাল জিনিসটার খেই হারিয়ে ফেলছে এবং বিরোধীদের ভয়ের, মানে শাসকের ভয়ের কাছে আমাদের মতো লোকেরা থ্রেটের জায়গায় গেছে বলে তারা যখন মানে টেকনিক্যালি পারছে না এবং সেখানে জুডিশিয়ারি সিস্টেমও পারছে না, তখন তাদেরকে নারী ঘটিত কেস দিয়ে এরকম একটা মামলা, তাকে বদনাম করা এবং তার পেশা সম্পর্কে কালিমালিপ্ত করার একটা প্রচেষ্টা করা হচ্ছে। এবং সেটা বিগত দিনেও প্রমাণ হয়েছে, নওশাদ সিদ্দিকীর বেলাতে, আগামী দিনেও প্রমাণ হবে। হোক না, অসুবিধা কী আছে? কোর্টের লড়াই আমরা কোর্টে লড়ে নেবো, বুঝে নেবো, অসুবিধা কিছু নেই। এবং সেটা সর্বোপরি যে মিথ্যে, সেটা কোর্টের অর্ডারে সেটা প্রমাণ হবে, কোর্টের নজরে আনলে পরে সেটা প্রমাণ হবে যে সর্বোপরি মিথ্যে। কী বলা হয়েছে এবং তাকে তাকে কেন্দ্র করে কী স্টেটমেন্ট হচ্ছে, টোটালটার যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সের জায়গাটা কোর্টে বোঝানো হবে। বলছি 60 লক্ষ ভোটার লিস্টে যে নাম, এটা বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে এই এসআইআর পদ্ধতিতে বিজেপি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশনকে। আপনারা কিভাবে দেখছেন, আপনি কিভাবে দেখছেন? তাহলে পশ্চিমবঙ্গ সিআইডি নিয়ম, মানে সিআইডি যে কেসগুলো হয়, তাহলে বলতে হবে সেটা মমতা সরকার নিয়ন্ত্রণ করছে। যদি বিজেপি সেন্ট্রাল এজেন্সি, সেন্ট্রাল মানে মানে কেন্দ্রীয় আপনার ইলেকশন কমিশন তো স্বশাসিত সংস্থা, তাহলে সেই জায়গায় যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কেন্দ্র নিয়োগ মানে পরিচালনা করে, তাহলে রাজ্য নির্বাচন কমিশন কি মমতা সরকার মানে পরিচালনা করছে? তাহলে বলতে হবে এই সমস্ত বাজে কথা বলে আসল জায়গা থেকে মোড়টাকে ঘোরানো হচ্ছে। যে মুখ্যমন্ত্রী বলেছিল, রাজ্যের চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী, যে আপাদমস্তক দুর্নীতিতে আকণ্ঠ, সে নিজে বলেছিলেন 1.5 কোটি মানুষ বাদ যেতে পারে বা বাদ যাবে, যেতে পারে বলেন, কোট আনকোট ওনার কথা, 1.5 কোটি মানুষ বাদ যাবে। তাহলে 1.5 কোটি সংখ্যাটা উনি কোথা থেকে পেলেন? 1.5 কোটি সংখ্যাটা উনি কোথা থেকে পেলেন? তার মানে ওনার কাছে সেই খবর আছে যে 1.5 কোটি ভুয়ো ভোটার। আমি বিগত দিনে আপনাদের একটা কথা বলেছিলাম, 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়, তার প্রাককালে প্রশান্ত কিশোরের আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা, যেটা তৃণমূলের যেটা অফিসিয়াল অ্যাড্রেস, সেটা হয়ে গেল প্রশান্ত কিশোরের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, 30-এর বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট। প্রশান্ত কিশোর বাংলার ভোটার হতে পারেনি, কিন্তু প্যারালালি প্রশান্ত কিশোর বিহারের ভোটার থাকতে পারেন না। দ্বৈত নাগরিকত্ব আমার সংবিধান, আমার ভারতীয় আইন অনুযায়ী সেটা বেআইনি। এবং এই বেআইনি কাজটাকে লালিত পালিত করছে। এবং শুধুমাত্র লালিত পালিত নয়, অ্যাসিড টেস্ট করিয়েছিল তৃণমূল তৎকালীন সরকার, যে এখনো বর্তমানে ক্ষমতাসীন। তৎকালীন সরকার, তৎকালীন ক্ষমতাসীন দল, যে এখনো ক্ষমতাসীন, 2021-এ এইটা খুব সুকৌশলে এই অ্যাসিড টেস্টটা করিয়েছিল। প্রশান্ত কিশোরকে ভবানীপুরের ভোটার করিয়েছিল, ভবানীপুরের মৃত্যু ইনস্টিটিউশনের ভোটার করিয়েছিল এই রাজ্যের ক্ষমতাসীন দল।
আইপ্যাকের কর্ণধার তৎকালীন যে প্রশান্ত কিশোর ছিলেন, তার এখনো যে ভোটার কার্ডটা, সেই ভোটার কার্ডটা সেটা হচ্ছে, তার অ্যাড্রেস হচ্ছে 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা তৃণমূলের অফিসিয়াল অ্যাড্রেস হয়ে গেল প্রশান্ত কিশোরের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তার মানে এটা একটা ফেক ভোটার। উনি তো বিহারের ভোটটা, মানে উনি তো বিহারের ভোটার, বিহারের জন্মগত, উনি বিহারের নাগরিক, তারপরেও পশ্চিমবঙ্গের নাগরিকত্ব উনি পায় কি করে? তার মানে দ্বৈত নাগরিকত্ব করে তৃণমূল সরকার এই বেআইনি কাজটা করে অ্যাসিড টেস্ট করালো যে সাধারণ মানুষের নজরে আসে কিনা। যখন দেখলো প্রশান্ত কিশোরের নামটা নজরে এলো না, তার মানে অনেক ফেক ভোটারকে আটকে দিল, মানে এর মধ্যে ঢুকিয়ে দিল। শুধু তাই নয়, যখন কোনো মানুষ, আমরা জানি যখন এক্সপায়ার করে যায় তখন তাদের নামগুলো বাদ চলে যাওয়ার কথা। তাহলে যখন কোনো মানুষের ডেথ সার্টিফিকেট সেই অঞ্চলের বা কলকাতা কর্পোরেশন জুরিসডিকশন বা কোনো মিউনিসিপ্যালিটি অঞ্চলের জায়গা থেকে যখন ডেথ সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে, তখন সেই ব্যক্তির ভোটটা কিভাবে নির্বাচনে পড়ে যাচ্ছে? সেই ব্যক্তি কি মানে তার হাতটা ভোট দিতে আসছে? এই যে ভুয়ো ভোটারগুলো, এইগুলোকে বাদ দিলে তৃণমূলের ভোট ব্যাংকটা কমে যাবে। কারণ এই যে ভুয়ো ভোটার, ইলিগাল ইমিগ্রেন্ট, ইলিগাল আপনার ঘুষপেক, এই জিনিসগুলো যদি বাদ চলে যায়, তৃণমূলের ভোট ব্যাংকটা বাদ চলে যাবে। তাই জন্য এ সমস্ত মেকি ধর্ণা করছে। উনি ধর্ণা করতে পারছে না যে রাজ্যে ডিএটা অর্ডার হওয়ার পরেও রাজ্য থেকে টাকা রিলিজ হচ্ছে না, সে ব্যাপারে তার কোনো হেলদোল নেই। 100 দিনের কাজের টাকা যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পরেও কেন্দ্র টাকা রিলিজ করছে না, সেই জায়গায় কেন্দ্র কেন টাকা রিলিজ করছে না সেটার জন্য উনি ধর্ণা দিচ্ছে না। এসআইআর এর জন্য উনি ধর্ণা দিচ্ছে ওনার রাজ্যে, যেখানে ওনার রাজ্যের কর্মচারীরা এসআইআর এ অ্যাজ বিএলও অ্যাপয়েন্ট হয়েছে, যেখানে রাজ্য সরকারের কর্মচারী। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিরুদ্ধেই ধর্ণা দিচ্ছে, এটা অবাক কাণ্ড। কারণ ওনার যদি ধর্ণা দেওয়ার হতো, উনি দিল্লি থেকে ধর্ণা দিক না, এসআইআর এর বিরুদ্ধে দিল্লি থেকে ধর্ণা দিক। উনি তো নিজেই কিছুদিন আগে যখন বলেছিলেন ওই আপনার মুসলিমদের ওয়াকফ নিয়ে আন্দোলন রাজ্যে করা যাবে না, তাহলে ওয়াকফ নিয়ে আন্দোলন যদি রাজ্যে না করা যায়, তাহলে এসআইআর নিয়ে আন্দোলন কিভাবে রাজ্যে করা যায়? এসআইআর এ রাজ্যের কর্মচারীরা তো এসআইআর এ বিএলও অ্যাপয়েন্টেড, সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। কেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রাথমিক শিক্ষককে যখন নিয়োগ করছে, তখন সেটা মুখ্যমন্ত্রীর কথা না মেনে করছে, এটা তো হতে পারে না। তার মানে মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই অ্যাপয়েন্ট হয়েছে বিএলওরা। তাহলে বিএলওরা যদি তখন অ্যাপয়েন্ট হয়ে যাকে রাজ্য সরকারের কর্মচারীরা, তাহলে এখন তার বিরোধিতার জায়গাটা কোথা থেকে আসছে? এটা শুধুমাত্র আইওয়াশ করানোর জন্য, মানুষকে বোকা বানানোর জন্য এই সমস্ত ধরনের নাটক, মেকি ধরনের নাটক করছে। মানে এই নাটক কি শেষ হবে এবারে? এই নাটক শেষ হবে। উনি যদি নাটক করতেন, উনি যদি না চাইতেন, উনি পরিষ্কার এসআইআর লাগু হতে দিতেন না এবং পরিষ্কার বলে দিতেন যে আমরা স্টাফ দিতে পারবো না। লাগু হওয়ার থেকে বড় কথা হচ্ছে উনি পরিষ্কার বলে দিতেন যে আমরা এখন আপনাদেরকে স্টাফ দিতে পারবো না। উনি কোঅপারেশনে কিছুটা যাচ্ছে, তারপরে নন কোঅপারেশনে যাচ্ছে, এটা তো দ্বিচারিতা। এই দ্বিচারিতার জবাব মানুষ 2026-এ ভোটে দেওয়ার জন্য তৈরি, আর এই সরকার যাওয়ার শুধু সময়ের অপেক্ষা। বলছি কোয়েল মল্লিককে রাজ্যসভায় নির্বাচন দাঁড় করাচ্ছে, সে তো চোর রাজীব কুমারকেও মানে রাজীব কুমারকে দেখলাম খুব অবাক করে যে রাজীব কুমার মানে দ্বীপান্তর হয়ে গেছিলেন মমতার নির্দেশে, সেই রাজীব কুমারকে সারদার মূল মাথা চোর রাজীব কুমার নমিনেশন দিচ্ছে। তো এবার প্রথম কথা হচ্ছে, রাজনৈতিক জগতের মানুষ যদি সমাজ পরিবর্তনে বা রাজনৈতিক সচেতন মানুষ যদি সমাজ পরিবর্তনে বা রাজ্যসভায় না পাঠানো হয়, তাহলে সমাজ পরিবর্তনের যে মিথ্যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছেন, এটাই হচ্ছে তার শেষ। তৃণমূলের শেষের শুরুটা শুরু হয়ে গেছে।